নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। টনসিল যে গ্ল্যান্ড আছে, আমরা জানি আমাদের গলদেশের দুই পাশে দুইটা গ্ল্যান্ড থাকে, টনসিল গ্ল্যান্ড। তাহলে এখানে যদি কখনো প্রদাহ ঘটে, তাহলে আমরা সেটাকে বলি আইটিস যুক্ত করে টনসিলাইটিস, অর্থাৎ টনসিলে একটা প্রদাহ দেখা দিল। এখানে আমরা তিন ধরনের টনসিলের অবস্থা দেখানোর চেষ্টা করছি: নর্মাল টনসিল, ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটিত টনসিল এবং ভাইরাল ইনফেকশন ঘটিত টনসিল। আমরা টনসিলের অবস্থানগুলো একটু দেখে নিই। আমাদের গলদেশের দুই পাশে দুইটা টনসিল, উপরের দিকে আলজিহ্বা এবং নিচে হলো কি আমাদের জিহ্বা। এবং দেখেন আমাদের দুই পাশে দুইটা টনসিল থাকে, মাঝামাঝি আরেকটা আমাদের কার্টিলেজ নির্মিত একটা বিশেষ একটা অংশ থাকে জিহ্বার পিছন দিকে, একটু লক্ষ্য করেন। এটাকে বলা হচ্ছে ইপিগ্লটিস। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করি। জিহ্বের পিছনে দেখেন উপরের দিকে কিন্তু ছোট্ট করে আলজিহ্বা দেখা যাচ্ছে, নিচের দিকে দেখেন একটু হলদে কালার কার্টিলেজ নির্মিত ইপিগ্লটিস দেখা যাচ্ছে। তো ইপিগ্লটিস কিন্তু আমাদের ঢোক গিলতে হেল্প করে, খাবার গিলতে, গলৎকরণ করতে আমাদের সহায়তা করে। অনেক সময় কিন্তু আমরা টনসিল দেখতে গিয়ে ইপিগ্লটিসটা অনেক সময় আমাদের চোখে পড়ে, কারো কারো ক্ষেত্রে খুব প্রমিনেন্ট থাকে, একদম স্পষ্ট দেখা যায়। তাহলে দুই পাশে দুইটা প্যালাটাইন টনসিল, এর মাঝামাঝি একদম জিহ্বার পিছন দিকে কার্টিলেজ নির্মিত এপিগ্লটিস, উপরের দিকে ইউভুলা বা আলজিহ্বা। তাহলে আমরা যখন পেশেন্টের মুখগহ্বর যখন আমরা চেক করব, ইন্সপেকশন যখন করব আমরা, তখন কিন্তু আমরা এই অংশগুলো আমরা দেখব। তাহলে টনসিলাইটিসটা কি? টনসিলাইটিস ইজ ইনফ্লামেশন অফ দ্য টনসিলস, অর্থাৎ টনসিলের যদি ইনফ্লামেশন বা প্রদাহ ঘটে সেটাকে বলা হচ্ছে টনসিলাইটিস। আমরা যদি রোগের বর্ণনাটা যদি আমরা একদম সহজ ভাষায় করি, আজকের স্লাইডগুলো আমি সহজ বাংলায় অ্যাড করার চেষ্টা করেছি। বেশিরভাগ স্লাইড একদম জিহ্বার একেবারে শেষ প্রান্তে, আল জিহ্বার নিচে ডান এবং বাম পাশে অনেকটা আমরা কি বলি, কোন একটা গোটার মতো বা বাদামের মতো 1.5 সেন্টিমিটারের মতো আকারের লাল বর্ণের মাংসপিণ্ড থাকে দুইটা, এগুলোকে বলা হয় টনসিল। এবং এটাকে দেখতে যদিও বা মাংসপিণ্ডের মতো লাগে, এটা আসলে হলো লসিকা কলা বা লিম্ফয়েড টিস্যু দিয়ে তৈরি একটা জিনিস, যেটা প্রতিরক্ষা ব্যবস্থার একটা অংশ। আমাদের দেহের কিন্তু ডিফেন্স মেকানিজমের অনেকগুলা ধরন আছে, তার মধ্যে একটা বিশেষ ধরন বা বিশেষ একটা কৌশল হচ্ছে এই টনসিল বা লসিকা কলা। তাহলে এটা কোথায় থাকে বললাম? মুখগহ্বরের দুই পাশে টনসিলটা থাকে। এবং মুখ, গলা, আমাদের নাক, আমাদের সাইনাস দিয়ে বিভিন্ন জাম যদি আমাদের পেটে ঢুকতে চায়, তখন সেটাকে বাধা দেয় এই টনসিল। অর্থাৎ টনসিল হচ্ছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, বিভিন্ন রকম ব্যাকটেরিয়াকে আমাদের পেটে ঢুকতে বাধা দেয় এই টনসিল। এখন তাহলে এই টনসিলটা মূলত কি দিয়ে তৈরি বললাম? লিম্ফ্যাটিক টিস্যু দিয়ে তৈরি। এবং আমাদের ফ্যারিংসের দেয়ালে এটা অবস্থান করে, এই দুইটা টনসিল। তো এখানে এটার সিনোনিম বলা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল অ্যানজাইনা। এবং এই টনসিলাইসিস সম্পর্কে বলা হচ্ছে এটা একটা ইনফেকশাস ডিজিজ। বিভিন্ন রকম জীবাণু দ্বারা যখন টনসিল আক্রান্ত হবে তখন এই ইনফেকশাস ডিজিজটা দেখা দিবে। বিশেষ করে আমাদের যে প্যালাটাইন টনসিল, অর্থাৎ দুই পাশে যে দুইটা টনসিল আছে, এই টনসিলগুলা প্রদাহিত হবে। এখন টনসিল কিন্তু 4 ধরনের থাকে, আমরা তো কমনলি এই দুইটা টনসিল সম্পর্কে আমরা জানি। কিন্তু এই দুইটা টনসিলের পাশাপাশি আমাদের কিন্তু আরো 3 ধরনের টনসিল আছে। আমাদের লিঙ্গুয়াল টনসিল আছে, ফ্যারাঞ্জিয়াল টনসিল আছে, এছাড়াও আরো এক ধরনের একটি টনসিল আছে। তো এখানে আমাদের
কমন এই দুইটা প্যালাটাইন টনসিলের পাশাপাশি আমাদের লিঙ্গুয়াল টনসিল দেখেন আমাদের জিহ্বার একদম শেষের দিকে থাকে লিঙ্গুয়াল টনসিল, এবং এটাও লিম্ফ্যাটিক টিস্যুর একটা কালেকশন এখানে। এরপর হলো ফ্যারাঞ্জিয়াল টনসিল, যেটাকে আমরা ন্যাসোফ্যারাঞ্জিয়াল টনসিল বলি। একদম বহুল পরিচিত যে শব্দটা সেটা হলো এডিনয়েড, এটাও কিন্তু এক ধরনের টনসিল বলা হচ্ছে এটিকে, এবং এটাও লিম্ফয়েড টিস্যুর একটা পিণ্ড। আমাদের প্যালাটাইন টনসিল যেমন একটা লিম্ফ্যাটিক টিস্যুর একটা পিণ্ড, আমাদের এই ফ্যারাঞ্জিয়াল টনসিল বা এডিনয়েড এটাও কি একটা লিম্ফয়েড টিস্যুর একটা পিণ্ড। এবং এটা ন্যাসোফ্যারিংসের অনেকটা উপরের দিকে থাকে, অনেকটা এই অংশে এখানে একদম মার্ক করে দেখানো হয়েছে ঊর্ধ্বতালুর শেষের দিকে এভাবে এডিনয়েডের অবস্থান, এডিনয়েড এখানে অবস্থান করে। এরপরে সর্বশেষ তৃতীয় যে টনসিল যেটা সেটা হলো টিউবাল টনসিল, যেটাকে বলা হয় টনসিলা টিউবেরিয়া। এবং এখানে বলা হচ্ছে টিউবাল টনসিল ইজ লোকেটেড পোস্টেরিয়র টু দ্য ওপেনিং অফ দ্য ইউস্টেশিয়ান টিউব, অর্থাৎ আমাদের কানের সাথে সংযুক্ত যে টিউবটা থাকে, যে নালীটা থাকে, সেখানকার অবস্থার কথা বলা হচ্ছে এখানে। এবং এটাকে বলা হয় গার্ডস টনসিলও বলা হয় কোনো কোনো সময়, বা টনসিলা টিউবারিয়াও বলা হয়। এখানে একটা হিস্টোলজিক্যাল একটা সেকশন দেখানো হয়েছে, এটাকে ছেদ করা হয়েছে টিউবাল টনসিলকে, এটার অবস্থান এখানে দেখানো হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম টোটাল এই 4 ধরনের টনসিল মানুষের থাকে। এবং এই টনসিল যখন কোনো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস, কোনো ছত্রাকের দ্বারা সংক্রমিত হয়, তখন যে প্রদাহের জন্ম হয় বা তখন যে ইনফেকশনের সৃষ্টি হয় এবং বিভিন্ন রকম কমপ্লিকেশন তৈরি করে পেশেন্টের মধ্যে, তখন ওই অবস্থাকে বলা হবে টনসিলাইটিস। এবং এই টনসিল কিন্তু প্রত্যেকটা মানুষেরই আছে। আপনারা দেখবেন যে কারো টনসিল যখন ইনফেকশন হয় বা ইনফ্লামেশন দেখা দেয় টনসিলে, গলা ব্যথা হচ্ছে, পেশেন্ট কিছু খেতে পারছে না, চেম্বারে এসে বলে যে ডাক্তার দেখেন এই বাচ্চাটার টনসিল হয়েছে। টনসিল সবারই থাকে, আসলে টনসিল হয় না এটা বলা দরকার ছিল, টনসিলাইটিস হয়েছে। অনেক সময় আমাদের পেটে সমস্যা থাকলে যেমন অনেকে বলে যে ওনার গ্যাস্ট্রিক হয়েছে, আসলে গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলী, এটা বলা দরকার ছিল গ্যাস্ট্রাইটিস হয়েছে। টনসিল কোনো রোগ না, টনসিল হচ্ছে আমাদের দেহের রোগ প্রতিরক্ষা ব্যবস্থার দুইটা অংশ। তো টনসিল কোনো রোগ না, যখন এখানে প্রদাহ ঘটবে তখন সেটাকে বলা হবে টনসিলাইটিস, তখন সেটাকে আমরা রোগ বলতে পারি। একদম জন্ম থেকে গলার মধ্যে টনসিলটা থাকবে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় টনসিল বড় দেখি, এবং একটা বাচ্চার বয়স যখন 5 থেকে 6 বছর হবে তখন টনসিলটা অনেক বড় থাকে, এবং আস্তে আস্তে যত বেশি বয়স হতে থাকে এই টনসিলগুলো আস্তে আস্তে সাইজে ছোট হতে থাকে। তাহলে আমরা 5 থেকে 6 বছরের কোনো বাচ্চা পেশেন্টের ক্ষেত্রে যদি টনসিল বড় দেখি, সেক্ষেত্রে আমরা ওই বাচ্চার গার্ডিয়ানকে আশ্বস্ত করতে পারি যে আপনারা কোনো মেডিসিন না খাওয়ালেও, কোনো ট্রিটমেন্ট না নিলেও একটা সময় গিয়ে টনসিলগুলো অটোভাবে ছোট হয়ে যাবে। আমরা এভাবে আশ্বস্ত করতে পারি বাচ্চার গার্ডিয়ানকে। আমরা টনসিলাইটিসের কারণগুলো এক নজরে দেখে নিই। স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়ার কারণে যদি ইনফেকশন হয় তখন টনসিলাইটিস হতে পারে। ফ্রিজের ঠান্ডা পানি খাওয়ার কারণেও এমন একটা অবস্থা তৈরি হয় যে সহজে সেখানে ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো অ্যাটাক করতে পারে। আইসক্রিম খেলে একই কথা, ঠান্ডার কারণে সংক্রমণ।
খুব বেশি ঠান্ডা লাগলে, এই যে হঠাৎ খুব বেশি ঠান্ডা পড়ছে, অনেকের মধ্যে টনসিলাইটিস দেখা দিতে পারে। তো এগুলো গেল হলো আমাদের কনভেনশনাল থিওরি। এবার যদি আমরা হোমিওপ্যাথিক যে ফিলোসফি আছে, আমরা সেই ফিলোসফিক্যাল কজ যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব যে প্রত্যেকটা রোগের পিছনে কোনো না কোনো মায়াজম দায়ী। আমরা যদি মায়াজমেটিক কজগুলো বিবেচনা করি, টনসিলাইটিসের ধরন বা টনসিলাইটিসের অবস্থা, সামগ্রিক অবস্থা যদি আমরা বিবেচনা করি, আমরা এখানে দুইটা কজ আমরা দেখতে পাই। একটা হলো সিফিলিটিক কজ, আর একটা হলো টিউবারকুলার ডায়াথেসিস। এই দুইটা কারণে টনসিলাইটিস হতে পারে। আচ্ছা, সিফিলিটিক মায়াজমের প্রিয়স্থান কোথায়? আমরা সবাই জানি যে সিফিলিটিক মায়াজমের প্রিয়স্থান হচ্ছে গলদেশ, অর্থাৎ গলার মধ্যে আক্রমণ করে সিফিলিটিক মায়াজম। এটা আরো অন্যান্য বিভিন্ন জায়গায় আক্রমণ করতে পারে, তবে গলাটা হচ্ছে সিফিলিটিক মায়াজমের প্রিয় স্থান। যেহেতু এখানে টনসিল দুটো আমাদের গলার দুই পাশে অবস্থান করে, এখন এগুলোতে যদি কোনো রকম সমস্যার উদ্রেক ঘটে, তাহলে আমরা ধরেই নিতে পারি যে এখানে কোনো না কোনোভাবে সিফিলিটিক মায়াজম দায়ী। এবং টিউবারকুলার অবস্থা হচ্ছে আমাদের শ্বাসতন্ত্রকে প্রভাবিত করে, আমাদের শ্বাসতন্ত্রের সাথে বা শ্বাসতন্ত্রের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে জড়িত যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলোকে প্রভাবিত করে। সেহেতু আমরা বলতে পারি যে টনসিলাইটিস এর জন্য টিউবারকুলার ডায়াথেসিসও একটা অন্যতম কারণ। আচ্ছা, আপনারা দেখবেন যে টনসিলাইটিসের চিকিৎসায় ফাইটোলক্কা একটা আমাদের মেডিসিন আছে, মেডিসিনটা খুব বহুল ব্যবহার করা হয়, বহুল ব্যবহার করে। আসলে ফাইটোলক্কা হচ্ছে একটা উদ্ভিজ্জ মার্কারি। আমাদের মার্কসল যেমন খনিজ মার্কারি, তদ্রুপ ফাইটোলক্কাকে বলা হয় উদ্ভিজ্জ মার্কারি। আর মার্কারি মেডিসিনগুলা অ্যান্টিসিফিলিটিক মেডিসিন হিসেবে কাজ করে, এবং ফাইটোলক্কা হচ্ছে গ্ল্যান্ডের উপর কাজ করে এই ধরনের একটা মেডিসিন। তো আমরা যদি টনসিলাইটিসের মেডিসিনগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা মেডিসিন পার্ট আসবো একদম আলোচনার শেষে। মাঝখানে যেহেতু মায়াজমেটিক কজটা বোঝানোর সাথে আমি মেডিসিনের কথা বলছি, আমরা যখন মেডিসিনগুলো পড়বো আমরা দেখবো যে মেডিসিনটা কোনো না কোনোভাবে হয় সিফিলিটিক মেডিসিন অথবা টিউবারকুলার মেডিসিন। তাহলে আমরা এই দুইটা কজ পেলাম টনসিলাইটিসের পেছনে, একটা হলো সিফিলিটিক কজ, আরেকটা হলো টিউবারকুলার কজ। আমরা এবার টনসিলাইটিসের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ করার চেষ্টা করব। আমরা সাধারণত দুই ধরনের টনসিলাইটিস আমরা দেখি। একটাকে আমরা বলতে পারি অ্যাকুইট বা তীব্র ধরনের টনসিলাইটিস, একটাকে আমরা বলতে পারি ক্রনিক বা দীর্ঘমেয়াদী টনসিলাইটিস। এই দুইটা ভাগে আমরা টনসিলাইটিসকে ভাগ করে নিতে পারি, এবং এই দুইটা ভাগের উপর ভিত্তি করে ট্রিটমেন্ট প্ল্যানও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। অ্যাকুইট সমস্যার জন্য অ্যাকুইট মেডিসিনগুলো আসবে, আর যদি সেটা ক্রনিক হয়ে যায়, যদি মনে হয় যে সেখানে ক্রনিক কোনো প্রভাব আছে, তাহলে আমাদের ক্রনিক ট্রিটমেন্ট প্ল্যানে আমাদের চলে যেতে হবে। আমরা সিমটম এবং সাইনগুলো একটু দেখার চেষ্টা করি। টনসিলের ইনফেকশন হলে মূলত যেটা হয় আমরা দেখি যে গিলতে অসুবিধা হয়, গলায় ব্যথা হয়, জ্বর থাকে 39 ডিগ্রি সেলসিয়াস থাকে বা 103 ডিগ্রি ফারেনহাইট বলা হয়, বা এটার বেশিও থাকতে পারে। অনেক সময় দেখবেন অনেকের গলার স্বর চেঞ্জ হয়ে যায়, নিঃশ্বাসের দুর্গন্ধ থাকে, ওই যে মার্কসলের মতো লক্ষণ। শিশুর খাবার গ্রহণে অনীহা থাকে, বেলাডোনার মতো একটা লক্ষণ। নাক দিয়ে পানি ঝরা এগুলো থাকে। অনেকের ক্ষেত্রে গলার বাইরের দিকে যে গ্ল্যান্ডগুলো আছে, আমরা বলি লিম্ফ নোড, গলার বাইরে তোরা অনেক সময় হাত দিয়ে দেখবেন অনেক শিমির বিচির মতো অনেক লিম্ফ নোড থাকে। কোনো ইনফেকশন হলে কিন্তু আমাদের লিম্ফ নোড ফুলে যায় শরীরের বিভিন্ন জায়গায়। ক্যান্সারের ক্ষেত্রেও ক্যান্সার পেশেন্টদের বিভিন্ন লিম্ফ নোড গুলো ফুলে যায়। লিম্ফ নোড যখনই ফুলে যাবে আমরা ধরে নিতে পারি যে দেহে কোনো একটা ইনফেকশন হয়েছে। তারা টনসিলাইটিসের ক্ষেত্রেও আমরা দেখবো যে গলার বাইরের দিকে যে লিম্ফ নোড গুলো আছে, যে গ্রন্থিগুলো রয়েছে, সেগুলো ফুলে যাবে। আর যদি টনসিলাইটিসটা ভাইরাসের আক্রমণে হয়, ভাইরাস জনিত কারণে যদি টনসিলাইটিস হয়, তাহলে টনসিলের যে প্রদাহটা সেটা ধীরে ধীরে বাড়বে, ফলে উপসর্গগুলোও ধীরে ধীরে অভিভূত হবে।
অন্যদিকে ব্যাকটেরিয়া জনিত যদি টনসিলাইটিস হয়, সেটা দেখবেন হঠাৎ করেই তীব্রভাবে আক্রমণ করবে। পেশেন্টের প্রচন্ড গলা ব্যথা থাকবে, জ্বালাপোড়া থাকবে, এগুলো হঠাৎ করেই কিন্তু দেখা দিবে, হঠাৎ আক্রমণ। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি বাচ্চাটা বমি করতে থাকবে, বাচ্চাটা বারবার বলবে ওর পেটে ব্যথা করছে। বড়দের ক্ষেত্রে আমরা দেখি যে মাথা ব্যথা থাকে। আর 5 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় ডায়রিয়া হতে দেখি। টনসিলাইটিসের সাথে ডায়রিয়া হয় বাচ্চাদের, খাবারে বেশ অরুচি থাকে, সেই সাথে কারো কারো আমরা কম বা বেশি হোক আমরা কাশির মতো লক্ষণ আমরা দেখি। অ্যাকিউট টনসিলাইটিসের লক্ষণগুলো যদি আমরা এক নজরে দেখি, আমরা দেখি যে ঠান্ডা সর্দি থাকে, অত্যধিক পরিমাণে জ্বর থাকে, জ্বরের সাথে কাঁপুনি থাকে, গলা ব্যথা থাকে, খুসখুসে কাশি থাকে, খাবার গিলতে বা পানি পান করতে ব্যথা লাগে, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, মুখের ভিতরে টনসিলটা অনেকটা বড় হয়ে যায়, লাল হয়ে যায়। টনসিলের উপর আমরা অনেক সময় দেখব যে হলুদ বা সাদা একটা আস্তরণ জমে যায়, আমরা কিরাটোসিস বলি, অনেক সময় প্রোটিন জমে যায়, কিরাটোসিস। আপনারা দেখবেন কিরাটোসিসের একটা কেস আমি আমার টাইমলাইনে শেয়ার করেছিলাম, অনেকেই আপনারা পড়েছিলেন সেটা। এই ধরনের সাদা কোনো ছোপ ছোপ কোনো কিছু দেখবেন টনসিলের গায়ে জমে যাবে। গলার ভিতরে এবং এর আশেপাশে যে লসিকা গ্রন্থিগুলো রয়েছে, এই গ্রন্থিগুলো ফুলে যাবে, গলায় এবং মাড়িতে অনেক সময় ব্যথা হবে। এই গেল অ্যাকুইট টনসিলাইটিসের লক্ষণ। এখন আমরা দেখে নেব ক্রনিক টনসিলাইটিসের লক্ষণগুলো। ক্রনিক টনসিলাইটিসের ক্ষেত্রে আমরা যে লক্ষণগুলো আমরা দেখি পেশেন্টের মধ্যে, যে পেশেন্ট কোনো জিনিসের বা কোনো বস্তুর, সেটা রান্না করা খাবার হোক, অনেক সময় গন্ধ পাবে না। অর্থাৎ নাকের মধ্যে যে সেন্সরি নার্ভগুলো আছে, আমাদের কি বলে এটাকে, অলফ্যাক্টরি নার্ভ। অলফ্যাক্টরি নার্ভের কাজ হচ্ছে কি করা, আমাদের নাসিকার মধ্যে বা আমাদের নাকের মধ্যে এই নার্ভটা থাকে, 12 জোড়া যে আমাদের ক্রেনিয়াল নার্ভ আছে, এটার কাজটা হচ্ছে ঘ্রাণ অনুভব করা। তাহলে অলফ্যাক্টরি নার্ভটা কাজ করবে না। অর্থাৎ টনসিলাইটিস শুধু টনসিলাইটিসেই টনসিলেই প্রদাহ হবে এরকম না, এটা আমাদের দেহের আরো বিভিন্ন অংশকে প্রভাবিত করতে পারে। এটা আমাদের সেন্সরি নার্ভকে প্রভাবিত করবে, সে কারণে পেশেন্টের অলফ্যাক্টরি নার্ভ কাজ করবে না বা ঘ্রাণটা বহন করবে না, পেশেন্ট জিনিসের গন্ধ পাবে না। জোর করে ঘ্রাণ নিতে গেলে সবকিছুতেই বাজে গন্ধ পাওয়া যায়, পেলেও কি পাবে, একটা বাজে গন্ধ, মানে সবকিছুর গন্ধ পচা পচা মনে হবে। ঘুমাতে খুব অসুবিধা হবে, শিশু ঘুমাতে ভয় পাবে, নাক ডাকবে অনেকে, টনসিল অনেক সময় বড় হয়ে যায়, বাতাস ঠিক মতো প্রবেশ করে না, সে কারণে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে সাউন্ড হয়, নাক ডাকার শব্দ হয়। অনেক সময় বাচ্চাদের ঘুমের ধরন পাল্টে যাবে, থুতনি এগিয়ে আসে, মাথা ব্যথা থাকবে, কানে ব্যথা থাকবে, টনসিলে ব্যথার সাথে কানেও ব্যথা থাকতে পারে। তারপর ঘায়ের কারণে গলায় ব্যথা, মানে টনসিলাইটিসের পাশাপাশি ঘা দেখা দিবে, টনসিলেও ঘা থাকতে পারে, ওরাল ক্যাভিটির মধ্যেও ঘা চলে আসতে পারে। পেশেন্টের মধ্যে প্রচুর টায়ার্ড দেখা দিবে, পেশেন্টকে প্রচুর ক্লান্ত মনে হবে, মুখ দিয়ে অনবরত লালা জমতে থাকবে। অনেকটা দেখেন এগুলো কিন্তু সিফিলিটিক বৈশিষ্ট্য, কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলো, ঘা হওয়া, লালা পড়া, হ্যাঁ, খাবার খেতে কষ্ট, মুখ হা করতে অসুবিধা হবে, মুখ দিয়ে লালা বের হবে, কণ্ঠস্বর ভারী হয়ে যাবে, মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে। তাহলে এখানে অ্যাকুইট টনসিলের লক্ষণ এবং ক্রনিক টনসিলের লক্ষণগুলো পাশাপাশি দিয়ে দিলাম। আচ্ছা, এখন পেশেন্টকে সতর্কতামূলক কিছু ম্যানেজমেন্ট আমাদের দেওয়া লাগবে। যেমন আমাদের মনে রাখতে হবে যে টনসিলাইটিস আক্রান্ত হবার কয়েকদিনের মধ্যেই রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। তারপরেও কিছু সতর্কতা জন্য আমরা পেশেন্টকে কিছু আমরা পরামর্শ দিতে পারি। কারণ এই সময় আমরা পেশেন্টের মধ্যে ডিহাইড্রেশন আমরা দেখি অনেক সময়, সেজন্য পেশেন্টকে আমরা পরামর্শ দিতে পারি প্রচুর পরিমাণে পানীয় পান করার জন্য। গরম যে কোনো পানীয় খেতে পারে, তবে বেশি গরম কোনো কিছু খাওয়া যাবে না। হালকা গরম চা খেতে পারে, চকোলেট খেতে পারে, হ্যাঁ, বিভিন্ন পানি, তারপর কুসুম গরম পানি, সাথে মধু, এমনকি ঠান্ডা পানীয়, মিল্কশেক, এগুলো খেতে পারে। হ্যাঁ, আদা দিয়েও কুসুম গরম পানি খাওয়া যায়, এটাও অনেক সময় ইনফেকশন প্রতিরোধ করে। রসুন দিয়েও খাওয়া যেতে পারে। হ্যাঁ, আদা পানি, জিঞ্জির এল বলা হচ্ছে, খুবই ভালো বলা হচ্ছে এটা। তবে অ্যাসিড জাতীয় যে পানীয়গুলো আছে আমরা মার্কেটে দেখি, কোক, স্প্রাইট, হ্যাঁ, এইগুলো খাওয়া যাবে না। তো অ্যাসিড জাতীয় পানি গলায় ইনফেকশনের উত্তেজক হিসেবে কাজ করবে।
অ্যাসিড জাতীয় কোক, স্প্রাইট এগুলো খেলে গলার ইনফেকশনটা আরো বেশি স্প্রেড করতে পারে, আরো বেশি ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে পেশেন্টকে এগুলো সুস্পষ্টভাবে নিষেধ করে দিতে হবে খাওয়ার জন্য। এর পাশাপাশি নরম খাবার দিতে হবে। পেশেন্ট যেহেতু ঢুক গিলতে সমস্যা হবে, খাবার গিলতে যেহেতু পেশেন্টের কষ্ট হয়, নরম খাবার খাওয়ার জন্য বলতে হবে। জাউ ভাত, স্যুপ এগুলো খাওয়ার জন্য আমরা বলতে পারি পেশেন্টকে। এবং খাওয়া দাওয়ার পাশাপাশি 1 কাপ কুসুম গরম পানির সাথে 1/4 চা চামচ লবণ মিশিয়ে গার্গল করলে খুব ভালো ফল পাওয়া যায়। গড়গড়া করতে বলবেন। তাহলে 1 চামচের 1/4 লবণ দিবেন। তারপর দিনে অন্তত পক্ষে 3 থেকে 4 বার করে 4 বার এভাবে গার্গল করতে বলবেন, বিশ্রাম নিতে বলবেন। আর টনসিলাইটিস হলে বেশি বেশি তরল খাবার এবং গরম পানি পান করতে হবে। শিশুদের গরম স্যুপ, জাউ নরম করে রান্না করা খাবার দিলে ভালো। গলায় ঠান্ডা লাগানো যাবে না, গলা বেঁধে রাখতে হবে প্রয়োজনে। মাফলার বা গলা বন্ধনী এগুলো ব্যবহার করতে বলতে হবে। আচ্ছা, এখন আসেন টনসিল অপারেশন। টনসিলাইটিস নিয়ে দেখা গেছে যে আমাদের কনভেনশনাল পদ্ধতিতে যত ডক্টর আছেন ওনাদের কাছে গেলেই বেশিরভাগ সময় ওনারা টনসিলটা অপারেশন করে ফেলতে বলেন। কিন্তু আমাদের হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে বা আমরা যারা হোমিও ডক্টর আছি, আমাদের প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা আমরা দেখেছি, যে আমাদের মনে হয়েছে একদম বলতে গেলে 99% অপারেশনই অপ্রয়োজনীয়। মানে অপারেশন না করলেও চলতো। পেশেন্ট এগুলো ট্রিটমেন্ট না করলেও কিন্তু একসময় এই টনসিলাইটিসটা সেরে যায়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে টনসিলের কারণে জটিলতা যে হয় না সেটা না, কিছু ক্ষেত্রে জটিলতা হতে পারে। এখানে বলা হচ্ছে যে অপারেশনের রোগীদের মধ্যে পার্সেন্টেজ যদি আমরা হিসাব করি, আমরা 20% রোগীকে আমরা দেখি যে পরোক্ষভাবে সিগারেটের ধোঁয়া থেকে আক্রান্ত হয়। তাই ঘরের মধ্যে বাচ্চার সামনে যারা সিগারেট খান তাদেরকে আমরা পরামর্শ দিতে পারি যে ঘরে যেন বাচ্চার সামনে সিগারেট না খায়। এবং ওই ধূমপায়ী ব্যক্তিকেও আমরা সিগারেট থেকে বিরত থাকার জন্য আমরা পরামর্শ দিতে পারি। এটি করে ওই ব্যক্তি এবং ওই বাচ্চা দুজনেই এই রোগের হাত থেকে রেহাই পেতে পারে। আমরা যদি টনসিল যদি আমরা নির্ণয় করি, আমরা তো সচরাচর টাং যে ডিপ্রেশর আছে, মুখ খোলার এক ধরনের ফরসেপ বিশেষ, জিহ্বাকে আমরা চেপে ধরে গলার ভিতরে আমরা দেখি। এই টাং ডিপ্রেশর দিয়ে দেখা বা টাং প্রেশার বলি আমরা, এরকম এই ধরনের টাং ডিপ্রেশর পাওয়া যায়। কিছু কাঠি পাওয়া যায়। হ্যাঁ, এক একটা পেশেন্ট দেখার পরে কাঠিগুলো আমরা ফেলে দিতে পারি, অথবা কিছু পার্মানেন্ট ভাবে আমরা এই ধরনের কিছু স্টিলের বা এই ধরনের কিছু ধাতব কিছু টাং প্রেশার আমরা পাই। এগুলো আমরা ভালো করে ওয়াশ করে আমরা পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা জিহ্বাটা চেপে ধরে একটা টর্চ দিয়ে আমরা পেশেন্টের গলার ভিতরে আমরা দেখতে পারি টনসিলের কি অবস্থা, সেটা আমরা নিজেরাই আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে প্রদাহের কারণে টনসিল বড় এবং লাল হয়ে যায়, এটা আমরা দেখব যদি আমরা টর্চ দিয়ে দেখি। টনসিলের উপর আমরা অনেক সময় হলুদ বা ধূসর কোনো আবরণ আমরা দেখব। তো আসলে এই চিপ খুব একটা বেশি পরীক্ষা লাগে না, টর্চ দিয়ে এই টনসিলটা আমরা দেখে নিতে পারি। তারপরে যদি মনে হয় যে আপনি আরো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন, বিশেষ করে কনভেনশনাল ডক্টররা যে পরীক্ষাগুলো করে, ভাইরাস সেন্সিটিভিটি কালচার করে ওনারা অনেক সময় দেখেন যে কোন ধরনের ভাইরাসের আক্রমণ হচ্ছে এখানে। ওনারা দেখেন, আমাদের আসলে খুব একটা প্রয়োজন হয় না এই পরীক্ষাগুলো করা, যেহেতু আমরা সিমটম বেস আমরা ট্রিটমেন্ট দিই। আমরা টর্চ দিয়ে দেখেই আমরা টনসিলের অবস্থা আমরা দেখে আমরা ডিসিশন নিই। এরপরে আমরা সেকেন্ড যে পরীক্ষাটা আমরা দিতে পারি, র্যাপিড স্ট্রেপ টেস্ট। তো এই পরীক্ষার দ্বারা গলার ভিতরে ইনফেকশনের উপরে যে ঝিল্লির মিউকাস, এটা পরীক্ষা করে 7 মিনিটের মধ্যে কনফার্ম হওয়া যাবে যে ওই ব্যক্তিটা স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে কিনা। আরেকটা পরীক্ষা আছে স্ট্রেপ কালচার, এটাও স্ট্রেপ্টোকক্কাস কালচার। তো পরীক্ষার আগে পেশেন্টকে অ্যান্টিসেপটিক মাউথওয়াশ ব্যবহার করতে নিষেধ করে দেওয়া হয়, কারণ অ্যান্টিসেপটিক মাউথওয়াশ ব্যবহার করলে সেখানে যে জাম আছে, জামের স্বাভাবিক যে একটা উপস্থিতি সেটা বিঘ্নিত হতে পারে। এই পরীক্ষায় রিপোর্টটা যথাযথ নাও আসতে পারে। তাছাড়া আমরা থ্রোট সোয়াব বা গলার ভিতরে যে রসগুলো আছে সেগুলো কালেকশন করে সিএস করা যায়। ব্লাড ফর টিসি, ডিসি, ইএসআর এগুলো আমরা করতে পারি। আচ্ছা, পেশেন্টের গলদেশে আক্রমণ করে এই ধরনের আরো কিছু রোগ আছে।
যেগুলোকে আমরা অনেক সময় টনসিলাইটিসের সাথে গুলিয়ে ফেলতে পারি। মানে আমাদের অনেক সময় আমাদের মনে হবে যেন টনসিলাইটিস, আসলে কিন্তু টনসিলাইটিস না। যেমন ডিফথেরিয়া, ডিফথেরিয়ার ক্ষেত্রে এটা কিন্তু টনসিলাইটিস না, এটা আলাদা একটা রোগ। আমরা অনেক সময় ডিফথেরিয়ার পেশেন্টকে আমরা টনসিলাইটিস বলে আমরা সন্দেহ করতে পারি। ভিনসেন্ট অ্যানজাইনা বলা হচ্ছে, এটা বিশেষ করে এক ধরনের ক্ষত হয়, টনসিলের মধ্যে এক ধরনের ক্ষত হয়ে যায় এবং ডেন্টাল সেপসিস থাকে। তো এটাকেও আমরা অনেক সময় টনসিলাইটিস হয়েছে বলে মনে করতে পারি। অ্যাগ্রানুলোসাইটোসিস, এক্ষেত্রেও আমরা অনেক সময় ওরাল ক্যাভিটিতে বা ফ্যারিংসে এক ধরনের আলসার দেখে আমরা ধারণা করে বুঝতে পারি যে মনে হয় টনসিলাইটিস হয়েছে। এক্ষেত্রে কিন্তু নিউট্রোফ্যানিয়া থাকে, অর্থাৎ আমাদের ডব্লিউবিসির একটা উপাদান নিউট্রোফিল, এই নিউট্রোফিলের পরিমাণ যখন কমে যাবে, এটা ব্লাড টেস্ট করলে আমরা বুঝতে পারবো, সিবিসি যখন করি আমরা। তো নিউট্রোফিলের পরিমাণ যখন কমে যাবে এবং ফ্যারিংস বা আমাদের যে খাদ্য যে আমরা যখন গিলি যে নালীটা ফ্যারিংস এবং আমাদের ওরাল ক্যাভিটি মুখগহ্বরের মধ্যে যদি কোনো ঘা থাকে, সেক্ষেত্রে সেটা অনেক সময় আমাদের টনসিলাইটিসের মতো প্রতীয়মান হতে পারে। আমাদের মনে হতে পারে যে টনসিলাইটিস হয়েছে, আসলে সেটা টনসিলাইটিস না, সেটা অ্যাগ্রানুলোসাইটোসিস হবে। আবার গ্ল্যান্ডুলার ফিভারের ক্ষেত্রে যেটা হয় যে টনসিলের মধ্যে আলসার হয়, তো সেক্ষেত্রেও আমরা সেটিকেও আমরা টনসিলাইটিস মনে করে ভুল করতে পারি। এবং ওরাল বিভিন্ন থ্রাশ হয়, সেখানে ওরাল থ্রাশ হয় এবং সাদা সাদা কিছু ডট পড়ে সেখানে ওরাল থ্রাশের মধ্যে, সেটিকেও আমরা অনেক সময় টনসিলাইটিস হয়েছে বলে মনে করতে পারি। কিরাটোসিস ফ্যারেঞ্জিসের ক্ষেত্রেও যেটা হয়, সেখানেও কিরাটিনাইস বিভিন্ন পিণ্ড থাকে, অনেক সময় প্রোটিন জমে যায়, সেটিকেও আমরা অনেক সময় টনসিলাইটিস ভেবে ভুল করতে পারি। তাহলে আমরা এগুলো একটু অ্যানালাইসিস যদি করি, তাহলে আমরা তফাৎগুলো যদি করতে পারি, তাহলে আমরা ডিসিশন নিতে পারবো এটাকে টনসিলাইটিস নাকি অন্য কোনো সমস্যা। এবার আসেন ট্রিটমেন্ট প্ল্যান। আমাদের ট্রিটমেন্ট পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। টনসিলাইটিস আমরা খুব সহজেই ডায়াগনোসিস করে ফেলতে পারি, পেশেন্ট দেখেই আমরা বুঝতে পারি যে পেশেন্টটা টনসিলাইটিসে ভুগছে। তো আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু একটা অ্যাকুইট অবস্থা, আমরা যদি কাভার দিতে পারি হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে, তাহলে বেশ সুনামের সাথে কিন্তু আমরা ট্রিটমেন্ট দিতে পারি পেশেন্টদেরকে। তো দুইভাবে করা যায়। আমরা মূলত মেডিসিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, সার্জিক্যাল অপারেশন আমরা খুব একটা প্রিফার করছি না, বিশেষ করে টনসিলাইটিসের মতো অ্যাকুইট ক্ষেত্রে আমরা কখনোই আমরা পেশেন্টকে এই অপারেশন করতে বলি না। তো ক্রনিক টনসিলাইটিসের এখানে মানে কখন অপারেশন করা দরকার ক্রনিক টনসিলাইটিসের পেশেন্টদের, যেমন ধরুন একটা ছোট বাচ্চা টনসিলগুলো অনেক বড় হয়ে গেছে এবং টনসিল বড় হতে হতে এত বড় হয়ে গেছে যে বাচ্চাটা শ্বাসনালীটাই বন্ধ হয়ে গেছে। তো টনসিল বড় হয়ে বাচ্চাদের শ্বাসনালী যখন বন্ধ হয়ে যাবে, তখন বাচ্চাটার কিন্তু নিঃশ্বাস নিতে অসুবিধা হবে। আর নিঃশ্বাস নিতে যখন অসুবিধা হবে, তখন দেখবেন যে ব্রেইনে অক্সিজেন কমে যাবে। এটা স্বাভাবিক কথা, কারণ নিঃশ্বাস নিতে যখন অসুবিধা হয়, তখন নিঃশ্বাসের সাথেই তো অক্সিজেনটা আমাদের ব্রেইনে যায়, তখন ব্রেইনে অক্সিজেন কমে যাবে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হবে, ব্রেইনে যদি অক্সিজেন কমে যায়, সে বাচ্চাটা লেখাপড়ায় অমনোযোগী হয়ে যাবে, বোকাশোকা হয়ে যাবে, ব্যারেটে কার্ভের মতো অবস্থা। ব্যারেটে কার্ভে দেখবেন গলার দুই পাশে টনসিলগুলো ফুলে গেছে, বাচ্চাটা হাবাগোবা হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কিন্তু ব্যারেটে কার্ভ বেশ ভালো একটা মেডিসিন। তাহলে এখানে বলা হচ্ছে যে এই ধরনের যখন বড় হয়ে যাবে, আবার কি শ্বাসনালী বন্ধ হয়ে যাবে, আমাদের কনভেনশনাল প্যাথির যে ডক্টররা আছেন ওনারা সাজেস্ট করেন যে অপারেশন করে টনসিলগুলো ফেলে দেন। আর আমরা বলি যে আপনি একটু ব্যারেটে কার্ভ দিয়ে দেখেন, পরে যদি না হয় পরে আপনি সার্জিক্যাল অপারেশনে যাবেন। তো প্রাথমিকভাবে আমাদের ব্যারেটে কার্ভ আছে, আমাদের বন্ধু মেডিসিন, আমরা ব্যারেটে কার্ভ আমরা ব্যবহার করতে পারি। ব্যারেটে কার্ভ দেওয়ার পরে দেখবেন যে টনসিলগুলো যদি ছোট হয়ে আসে, বাচ্চা স্বাভাবিক হয়ে আসে, তখন দেখবেন যে অপারেশন লাগবে না। আর যদি দেখবেন যে টনসিল অপারেশন না করলে অনেক সময় বাচ্চা মুখ হা করে ঘুমাবে, নাক ডাকবে, অনেক সময় ঘুমে অসুবিধা হবে, আমরা আগে আমাদের মেডিসিন দিয়ে চেষ্টা করব, না হলে অপারেশন, এটা সর্বশেষ স্টেপে গিয়ে অপারেশনের কথা আসবে। তাহলে এখানে টনসিল অপারেশন কখন করাবেন, কিছু এখানে টিপস দেওয়া হইলো যে টনসিল বড় হওয়ার জন্য ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হলে, নাক ডাকলে, তখন অপারেশন করানোর একটা অবস্থা তৈরি হতে পারে। ঢোক গিলতে বা খেতে বেশি অসুবিধা হলে, 5-7 বার রোগের লক্ষণ দেখা দিলে, বছরে 5 থেকে 7 বার যদি টনসিল ফুলে যায়, টনসিল ইনফেকশন দেখা দেয়,
সেক্ষেত্রেও অনেক সময় অপারেশন করা লাগতে পারে। একাধারে 2 বছর বা প্রত্যেক বছরে বছরে যদি টনসিলের ইনফেকশন হইতে থাকে, সেক্ষেত্রেও কি করা যায়, টনসিলটা অনেক সময় অপারেশন করা লাগতে পারে। আবার টনসিলে যদি ফোড়া হয়, পুঁজ হয়, টনসিলে ফোড়া পুঁজ হলে সেটা অনেক সময় টনসিল ফেটে যায়, অনেক সময় খুব কষ্ট হয় পেশেন্টের, অনেক সময় এটা অপারেশনের দিকে যাওয়া লাগতে পারে। আর 6 মাস টানা চিকিৎসা করার পরেও যদি টনসিলের সমস্যা দূর না হয়, টনসিলের সমস্যা যদি না সারে, তখনও অপারেশন করা লাগতে পারে। আচ্ছা, আমরা টনসিল অপারেশনের পদ্ধতি সম্পর্কে একটু ধারণা নিই। টনসিল অপারেশনের বিভিন্ন রকম পদ্ধতি আছে, যেমন ডিসেকশন মেথড আছে, ইলেকট্রোকটারি, লেজার, কোবলেশন, আল্ট্রাসনিক। ডিসেকশন মেথড বিশ্বব্যাপী জনপ্রিয় এবং কিছুটা রক্তপাত হয় এই অপারেশনগুলোর সময়, রক্তনালীগুলো সেলাই করে দেওয়া লাগে। তবে লেজার, কোবলেশন এবং আল্ট্রাসনিক উপায়ে যে অপারেশন, এগুলো অনেক উন্নত মানের, কিন্তু অনেক বেশি খরচ হবে এগুলো করতে গেলে। ইলেকট্রোকটারি, লেজার পদ্ধতিতে টনসিল অপারেশনের যে সুবিধা, সেটা হচ্ছে এই অপারেশনগুলোতে খুব একটা রক্ত যায় না, অনেক বলা যায় যে রক্তপাতহীন অপারেশন, নিরাপদ, আধুনিক, সময় কম লাগে। ইলেকট্রোকটারি, লেজার পদ্ধতিতে টনসিল অপারেশনে কোনো সেলাই লাগে না, এটাও একটা ভালো ভালো ব্যাপার, যেহেতু কোনো সেলাই লাগছে না। অপারেশনের পরেই রোগী মুখে খেতে পারবে, দ্রুত আরোগ্য লাভ এবং রোগী দৈনন্দিন স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যেতে পারবে। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে মেডিসিনের দিকে যাব। আমরা আগে একটু রেপার্টরিতে যাই। আমরা ম্যাটেরিয়ামেডিকেতে যাওয়ার আগে একটু রেপার্টরিতে আমরা ঢুকি। রেপার্টরিতে আমরা যদি টনসিলাইটিস লিখে যদি আমরা সার্চ করি, এটা সিনথেসিস রেপার্টরি, আমরা মোবাইলে যেটা ব্যবহার করি, টনসিলাইটিস লিখে যদি আমরা সার্চ করি, আমরা এই রুব্রিক্স গুলো পাই। আমরা সিনথেসিসের ক্ষেত্রে সর্বশেষ রুব্রিক্সটা একটু দেখেন, জেনারেলস টনসিলাইটিস। টনসিলাইটিসের সম্ভাব্য কি কি মেডিসিন হতে পারে, এখানে দেখেন কমপক্ষে এখানে 100 প্লাস মেডিসিন হবে, মনে হয় 100 চেয়েও বেশি হবে এখানে মেডিসিন। হ্যাঁ, 100 চেয়ে বেশি হবে মেডিসিন এখানে। ফার্স্ট গ্রেডে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনা, ব্যারাইটাকার, বেলাডোনা, ল্যাককানাইনা, মার্কসল, তারপর কি মার্ক, এটা বোধহয় মার্ক বিন আয়োড বা এই ধরনের কিছু, এটা নাকি এটা বুঝতে পারতেছি না। অ্যাসিড নাইট্রিক আছে, সোরিনাম আছে, সাইলেশিয়া, টিউবারকুলিনাম, এখানে অনেকগুলো মেডিসিন এখানে, এগুলো সবগুলোই ফার্স্ট গ্রেডের মেডিসিন। আচ্ছা, এখানে আমরা কমন ব্যবহৃত কিছু মেডিসিন নিয়ে আমি আলোচনা করি। আমরা প্রাথমিকভাবে আমরা বেলাডোনার কথা ভাবতে পারি। আমরা ইতিপূর্বে কিন্তু আমরা মার্কসল, তারপর হলো ফাইটোলক্কা, ব্যারাইটাকার, এই ওষুধগুলোর কথা আমরা বলেছি। এগুলোর পাশাপাশি আমরা বেলাডোনাকেও আমরা ব্যবহার করতে পারি যদি সিমটম ম্যাচ করে যায়। টনসিল গ্ল্যান্ডগুলো যদি খুব লাল হয়ে যায়, ফুলে যায়, ব্যথা থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এই বেলাডোনার কথা আমরা ভাবতে পারি। এবং আমরা দেখি যে বেলাডোনার ক্ষেত্রে যেটা, কোনো পিণ্ড যদি তৈরি হয়, পিণ্ডগুলো থেকে একটা গরম ভাব, একটা হিট বের হয় এবং পেশেন্টের প্রচুর জ্বর থাকে, মানে ব্যথার কারণে পেশেন্টের প্রচুর জ্বর তৈরি হবে, সেক্ষেত্রে আমরা অ্যাকুইট টনসিলাইটিসের ক্ষেত্রে বেলাডোনা আমরা পছন্দ করতে পারি। আর বারবার যদি বেলাডোনার লক্ষণ আসে, সেক্ষেত্রে আমরা বেলাডোনার ক্রনিক মেডিসিন, আমরা ক্যালকেরিয়া কার্ব আমরা চুজ করতে পারি। দুইটাই কিন্তু প্ল্যাথরিক, বেলাডোনাও প্ল্যাথরিক, ক্যালকেরিয়া কার্বও কিন্তু প্ল্যাথরিক মেডিসিন। তো এটা আমাদের মনে রাখতে হবে, একটা পেশেন্টের যদি বারবার বেলাডোনা সিমটম নিয়ে যদি টনসিল আক্রমণ ঘটে, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করলে সেটা বেলাডোনার কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করবে, পেশেন্ট পুরোপুরি সেরে যাবে। মার্কসলের কথা তো বললামই, এখানে বলা হচ্ছে যে ব্যথাটা টনসিল থেকে শুরু হয়ে সেটা কান পর্যন্ত চলে যাবে। এক্ষেত্রে আমরা মার্কসলের লক্ষণগুলো যদি থাকে, লালা পড়ার লক্ষণ, মুখে দুর্গন্ধ, এগুলো টনসিলের কমন লক্ষণ, আমরা আলোচনা করেছি ইতিপূর্বে। তো আমরা এখানে দেখেন এক্সেসিভ স্যালাইভেশন, খুব বেশি লালা পড়বে, ফাউল ওডর ফ্রম দ্য মাউথ ইজ প্রেজেন্ট, অর্থাৎ মুখ থেকে একটা ফাউল ওডর বা বাজে পচা দুর্গন্ধ বের হবে। তারপর জিহ্বায় দাঁতের ছাপ থাকবে, এগুলো খুব কমন লক্ষণ আছে মার্কসলের মতো মানসিকতা থাকবে, আলসার থাকবে, মুখে ঘা হয়ে যাবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা মার্কসল আমরা দিতে পারি, মার্কসল আমরা দিব। ডোক গিলতেও সমস্যা হবে, খুব বেশি লালা পড়বে পেশেন্টের, সিফিলিটিক একটা প্রভাব। আরেকটা সিফিলিটিক মেডিসিন আমরা ব্যবহার করতে পারি, হিপারসালফ। এখানেও প্রচন্ড দুর্গন্ধ থাকবে, আক্রান্ত স্থানে সুই ফুটানো ব্যথা থাকবে। টনসিল গুলোতে কিন্তু সুই ফুটানো ব্যথা থাকে, এটা ক্যালিকার্বের ক্ষেত্রেও আমরা দেখি।
আমরা ব্রায়োনিয়ার ক্ষেত্রেও আমরা পাই, ব্রায়োনিয়াও কিন্তু ভালো মেডিসিন। তো এখানে হিপার সালফের ক্ষেত্রে বলা হচ্ছে পুষ তৈরি হবে, টনসিলের মধ্যে পুষ তৈরি হবে, ফোড়ার মতো হয়ে যাবে টনসিলে। এবং বলা হচ্ছে যে the symptoms to look out for using it are stitching pain in the throat and pain from throat radiating to the ear, মানে ব্যথাটা গলা থেকে রেডিয়েটিং মানে ছড়িয়ে যাবে টু দ্য ইয়ার, কান পর্যন্ত ছড়িয়ে যাবে। হিপারের লক্ষণ এটা। খুবই ভালো একটা মেডিসিন। এবং হচ্ছে গলার মধ্যে যে পিণ্ড থাকবে সেখানে কোনো স্প্লিন্টার বা গোজ ফুটে রয়েছে মতো, কোনো একটা কাটা গোজ এগুলো ফুটে রয়েছে মতো, কাঁচ ভাঙা ফুটে রয়েছে মতো একটা ব্যথা থাকবে পেশেন্টের। এরপরে আমরা ক্যালকেরিয়া কার্ভের কথা তো বললাম একটু আগে, তো ক্যালকেরিয়া কার্ভকে এখানে আমি ইনক্লুড করেছি। ক্যালকেরিয়া কার্ভও খুব চমৎকার একটা মেডিসিন, বারবার যাদের টনসিলাইটিস হয় এবং বিশেষ করে বেলাডোনা সিমটম নিয়ে যে টনসিলের পেশেন্টগুলা, টনসিলাইটিসের পেশেন্টগুলো আসবে তাদের জন্য খুবই ভালো। এবং হলো বিশেষ করে যে ক্রনিক টনসিল যখন হবে, রেকারেন্ট টনসিলগুলা বারবার ফেরত আসতেছে, ট্রিটমেন্ট করার পরেও, ভালো হওয়ার পরেও আবার আক্রান্ত হচ্ছে পেশেন্ট, এই ধরনের একটা সিচুয়েশন যদি নাদুস নুদুস নথর দেহের অধিকারী হয়, ওবিসিটি থাকে, আমরা ক্যালকেরিয়া কার্ভ, এবং প্রচুর পরিমাণে কি থাকবে, এদের ঘাম থাকবে, বডি থেকে একটা হিট ফ্লাশ করবে, মানে শরীর থেকে একটা গরম ভাব বের হবে এদের, সেক্ষেত্রে আমরা এই ক্যালকেরিয়া কার্ভ আমরা দেওয়ার কথা আমরা ভাবতে পারি। এবং বারবার টনসিল আক্রান্ত হওয়ার প্রবণতাটাও চলে যাবে। তো ক্যালকেরিয়া কার্ভের পাশাপাশি আমাদের আরেকটা মেডিসিন, আমাদের কনস্টিটিউশনাল মেডিসিন সরিনাম, খুবই ভালো একটা মেডিসিন। যাদের বারবার টনসিলাইটিস ভোগার ইতিহাস আমরা দেখব, তাদের ক্ষেত্রে আমরা সরিনাম দেওয়া যায় কিনা আমরা চিন্তা করতে পারি। আমরা কেস হিস্ট্রি আমরা অ্যানালাইসিস করব। যদি আমরা সরিনামের বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখি, বারবার টনসিলাইটিসের একটা ব্যাপার তাদের মধ্যে থাকবে, তাহলে এটা হচ্ছে ইনফেকশন এবং এই টনসিলাইটিসে ভোগার যে একটা প্রবণতা, এটাকে কমিয়ে নিয়ে আসবে যদি সরিনামের লক্ষণগুলো আমরা পাই। সরিনামের মতো গন্ধ বা শারীরিক মানসিক যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো যদি আমরা পাই, আঠালো মিউকাস, এই লক্ষণগুলো যদি আমরা পাই, তাহলে আমরা সরিনাম আমরা ব্যবহার করতে পারবো। তারপর হলো মার্কুরিয়াস আয়োডেটাস রুবার, এটা হলো বিশেষ করে এই বাম পাশে আমাদের মার্ক বিন আয়োড আছে একটা মেডিসিন, এটা এখানে ইনক্লুড করি নাই। মার্ক বিন আয়োডও কিন্তু বেশ ভালো মেডিসিন। বাম দিকে যদি টনসিল গ্ল্যান্ড ফুলে যায়, ব্যথা হয়, হ্যাঁ, বা বিশেষ করে বাম দিকে, এরকম অনেক সময় আমরা পেশেন্ট পাই যে ডান দিকের টনসিল ফুলে গেছে, বাম দিকের ফুলে গেছে। ডান দিকের ফুলে গেলে হচ্ছে আমাদের কি লাইকোপোডিয়াম বেশ ভালো। তারপর হলো আমাদের ডানের মেডিসিন কি আছে, বেলাডোনা আছে। তারপর হলো মার্ক প্রোটো আয়োড আছে। ডান দিকের এই টনসিল যদি ফুলে যায়, ইনফেকশন হয়, আর বাম দিকের হয়ে ফুলে মার্ক আয়োডেটাস রুবার। লেফট সাইড টনসিলাইটিসের ক্ষেত্রে এটা বেশ একটা গ্রহণযোগ্য একটা মেডিসিন। এরপর মার্ক আয়োডেটাস ফ্ল্যাভাস, এটা রাইট সাইড টনসিলাইটিসের ব্যবহারের জন্য বলা হচ্ছে। এগুলা সাইড বিবেচনায় আমরা একদম বলা হচ্ছে যে রাইট সাইডের জন্য একদম স্পেসিফিক করে দিচ্ছে এটাকে, মানে ডান পাশে হলে খুব ভালো একটা ক্রিয়া দর্শায় এই মেডিসিনটা। স্ট্রেপ্টোকক্সিনাম, আমাদের শ্রদ্ধেয় তারেক ইমাম স্যারের কাছ থেকে মেডিসিনটা আমি শিখেছি টনসিলাইটিসের ব্যবহারের ক্ষেত্রে। এই মেডিসিনটার কথা স্যার একদিন ওনার একটা লেকচারে উনি বলেছিলেন যে খুবই ভালো, খুবই কার্যকরী একটা মেডিসিন। যাদের বারবার টনসিলাইটিসে, যারা বারবার ভুগছে টনসিলাইটিসে, টনসিল বড় হয়ে যাচ্ছে, ফুলে ব্যথা হচ্ছে সেখানে, এই ধরনের একটা সিচুয়েশন, পুষ তৈরি হচ্ছে, স্ট্রেপ্টোকক্সিনাম একটা নোসোড মেডিসিন। এটা খুবই ইফেক্টিভ একটা মেডিসিন। আপনারা এই ওষুধটা ব্যবহার করে আপনারা দেখতে পারেন। বিশেষ করে যখন সিরিয়াস কমপ্লিকেশন তৈরি হয়ে যাবে, পেশেন্টের খুব জটিল অবস্থায় চলে যাবে টনসিলাইটিসের পেশেন্টগুলা, ওই ধরনের ক্রিটিক্যাল মোমেন্টগুলো আপনারা স্ট্রেপ্টোকক্সিনাম দিয়ে কভার করতে পারবেন। আচ্ছা, এখন একটা কেস হিস্ট্রি আমরা দেখে নিই। আচ্ছা, আমার কথা কি শোনা যায় এবং স্লাইডগুলো চেঞ্জ হচ্ছে কিনা তো বুঝতে পারতেছি না। স্লাইডগুলো কি চেঞ্জ হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন আপনারা একজন ফিমেল পেশেন্ট আমার, গলার ভিতরে একটু লক্ষ্য করেন, দেখেন টনসিল গুলো এত বড়, গলার ছিদ্রটা বন্ধ হয়ে গেছে, দেখেন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন।
দেখেন খাবার গেলার মতো গলার মধ্যে কোনো স্পেস নাই, কিন্তু সামান্য করে একটু আছে। মানে আমার এই চিকিৎসা লাইফে এত বড় টনসিল আমি কখনো দেখি নাই। এত বড় টনসিল কোনো পেশেন্টের মধ্যে আমি পাই নাই কখনো। অনেক বড় টনসিল এবং প্রচুর ব্যথা গলায়, দীর্ঘদিন ধরে এই মহিলা কষ্ট পাচ্ছে। আচ্ছা যাক, কিভাবে জানি আমার খবর পেয়ে আমার চেম্বারে আসলো, হাজবেন্ড সহ নিয়ে আসছে। প্রচন্ড ব্যথা এবং এবং এই মহিলা কিন্তু একাধিকবার অ্যান্টিবায়োটিক খেয়েছেন। একাধিকবার অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও কিন্তু ওনার সমস্যার সমাধান হয় নাই, এবং প্রায় সময়ই দেখা যাচ্ছে টনসিল ফুলে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এবং গলার ছিদ্রপথ প্রায় পুরোটাই বন্ধ হয়ে গেছে বলা চলে। এখন এই মহিলার হাজবেন্ড কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা বিশেষ পছন্দ করেন এবং আস্থা রাখেন। কিভাবে জানি আমার ঠিকানা পেয়ে উনি ওনার ওয়াইফকে নিয়ে আসলেন আমার চেম্বারে। তো এখানে দেখলাম যে ঢোক গেলার সময় গলার মধ্যে ব্যথা অনুভব করছেন, স্থির থাকলে গলায় কোনো ব্যথা অনুভব করছেন না। আবার বলছি যে ঢোক গেলার সময়, তিনি যখন ঢোক গিলেন কোনো খাবার বা পানি যখন পান করেন তখনই তিনি গলার মধ্যে ব্যথা অনুভব করেন, আর যখন কোনো ঢোক গিলেন না, স্থির থাকেন, তখন কোনো ব্যথা অনুভব করেন না। আমি খুব ইজি ভাবে এটাকে ইন্টারপ্রিটেশন করলাম যে নড়াচড়ায় বৃদ্ধি, বিশ্রামে উপশম। ব্রায়োনিয়া, আমি 1M ব্রায়োনিয়া দিলাম, ম্যাজিকের মতো কাজ করছে, একদম খুব দ্রুত রাতের মধ্যে কাভার হয়ে গেছে, ব্যথা চলে গেছে। খুব ফুলাটা কমতে একটু সময় লাগতে পারে, তবে ব্যথা চলে গেলে পেশেন্ট দেখবেন আর খুব বেশি আপনাকে জ্বালাতন করবে না। তো এখানে খুব দ্রুত সময়ের মধ্যে পেশেন্টের ব্যথা চলে গেছে এবং পেশেন্ট খুব দ্রুত রিকভার করে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের আজকের সেকেন্ড যে টপিকটা, সাইনোসাইটিস। আচ্ছা, এখানে এই ছবিটা এখানে হবে না, এটা অন্য একটা ছবি ওভারল্যাপ হয়ে গেছে মেবি। এখানে দেওয়া দরকার ছিল সাইনোসাইটিসের ছবি, এখানে এটা ওভারল্যাপ হয়ে গেছে, এটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা, কি আচ্ছা, আমাদের আজকের সেকেন্ড টপিক হচ্ছে সাইনোসাইটিস। আচ্ছা, সাইনাস অর্থ কি? সাইনাস অর্থ হচ্ছে বাতাস ভর্তি কিছু জায়গা বা কুঠুরি, মানে এমন একটা কুঠুরি বা এমন একটা রুম বা এমন একটা কক্ষ যেখানে বাতাস ভর্তি আছে। আমাদের মস্তিষ্কের মধ্যে কতগুলো কুঠুরি আছে, মানে কতগুলো ফাঁকা জায়গা আছে, একদম ফাঁকা বলা যাবে না, জায়গাগুলো কিন্তু বাতাস দিয়ে ভর্তি আছে। এবং এটা আমাদের এই সাইনাস গুলো, আমাদের মাথার মধ্যে কিন্তু এরকম অনেকগুলো সাইনাস আছে, এখানে বেশ কিছু সাইনাস আছে। এই সাইনাস গুলোর কাজ হচ্ছে আমাদের মাথাটাকে হালকা রাখা, মাথাকে আঘাত থেকে রক্ষা করা, এবং আমাদের যে কণ্ঠস্বর, কণ্ঠস্বরকে সুরেলা করা, সুন্দর করা, আমাদের কণ্ঠকে দাঁত এবং চোয়াল গঠনে সহায়তা করা। আর আমরা সাইনোসাইটিস বলতে আমরা বুঝবো, আচ্ছা এখানে সাইনাসের যদি আইটিস ঘটে, অর্থাৎ প্রদাহ ঘটে, আইটিস মানে তো প্রদাহ, আমরা সবাই জানি, সাইনাসের সাথে আইটিস লাগাই দিলাম, সাইনোসাইটিস, সাইনাসে কোনো প্রদাহ। তো সাইনোসাইটিস বলতে আসলে আমরা ম্যাক্সিলারি সাইনাসটিকেই আমরা বুঝে থাকি। আমাদের মুখমণ্ডলের হাড়ের ভিতরে কতগুলো ফাঁপা জায়গা থাকে, এগুলো সাইনাস। কোনো কারণে যদি সাইনাসগুলোর মধ্যে ঘা বা প্রদাহ হয়, তখন তাকে আমরা বলি সাইনোসাইটিস বা নাকের প্রদাহজনিত রোগ। ছবি কোথায়? এখানে ছবি, কি ব্যাপার, ছবি তো অ্যাড করেছিলাম। আচ্ছা, একটু সময় দেন আমাকে, আমি ছবি অ্যাড করেছিলাম, বাট ছবিগুলো কোনো কারণে চলে গেছে নাকি? আচ্ছা, ছবিগুলো কোনো কারণে বোধহয় মিসিং হয়ে গেছে এখানে সাইনাসের। আচ্ছা যাই হোক, আপনারা দেখে নেবেন এগুলো। আমি আলোচনা কন্টিনিউ করি। তাহলে সাইনোসাইটিস কি বললাম? সাইনাসের মধ্যে যদি ঘা বা প্রদাহ হয়, তখন সেটাকে বলা হচ্ছে সাইনোসাইটিস। আচ্ছা, এখন এই যে সাইনাস গুলো হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমণে সাইনাসের মিউকাস ঝিল্লিতে সৃষ্ট প্রদাহকে সাইনোসাইটিস বলে। তাহলে সাইনাসে কাদের মাধ্যমে প্রদাহ করতে পারে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক। এগুলো কিন্তু আধুনিক বিজ্ঞান স্বীকার করে এগুলোর আক্রমণ ঘটে, আমাদের দেহে পরিবেশ তৈরি হয়, মাইজমেটিক কারণে আমাদের দেহে এগুলো বসবাস করার বা আক্রমণ করার মতো পরিবেশ তৈরি হয়। আক্রমণ যখনই করবে তখন যে প্রদাহ তৈরি হবে, তখন সেটাকে বলা হবে সাইনোসাইটিস।
আমাদের মাথার খুলিতে এবং মুখমণ্ডলীয় অংশে নাসাগহ্বরের দুপাশে অবস্থিত বায়ুপূর্ণ 4 জোড়া বিশেষ গহ্বরকে সাইনাস বা প্যারাভেসাল সাইনাস বলে। আচ্ছা, আমি একটু ছবি আনার চেষ্টা করি, আমাকে একটু সময় দিন, ছবিগুলো কোথাও মিসিং হয়ে গেল। অনেকগুলো ছবি দিয়েছিলাম, কেন যে চলে গেল বুঝতে পারতেছি না। এখানে দেখেন আমাদের মুখমণ্ডলে, নাকের পাশে এবং কপালে, চোখের উপরের দিকের অংশে দেখেন কিছু ফাঁকা কিছু জায়গা আছে, ফাঁকা কিছু কুঠুরি আছে সহজ বাংলায়। এগুলো হচ্ছে আমাদের সাইনাস। এবং এই সাইনাসগুলা তে যখন ইনফ্লামেশন ঘটে তখন সেটাকে বলা হচ্ছে কি সাইনোসাইটিস। বিশেষ করে এখানে প্রদাহ ঘটবে কিসের কারণে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমণের কারণে। এখানে কিছু মিউকাস মেমব্রেন আছে, মিউকাস মেমব্রেন গুলোতে প্রদাহ তৈরি হয়। এখন আমরা যদি অবস্থান এবং স্থায়িত্বভেদে সাইনোসাইটিসকে যদি আমরা ভাগ করি, আমরা 4 ধরনের সাইনাস আমরা দেখি। একটা হলো ম্যাক্সিলারি সাইনাস, আরেকটা হলো এথময়েড সাইনাস, আরেকটা হলো ফ্রন্টাল সাইনাস, এবং সর্বশেষ হলো স্ফেনয়েডাল সাইনাস। 4 ধরনের সাইনাস আমরা দেখি। আমাদের ম্যাক্সিলারি সাইনাস হচ্ছে আমাদের মুখমণ্ডলে আর কি থাকে, এটা ম্যাক্সিলারি সাইনাসটা। এই ম্যাক্সিলারি সাইনাসে যদি ইনফ্লামেশন যদি ঘটে সেক্ষেত্রে আমাদের মুখে ব্যথা হবে, দাঁত ব্যথা হবে, মাথা ব্যথা হবে। ফ্রন্টাল সাইনাসে যদি ইনফ্লামেশন ঘটে সেক্ষেত্রে চোখের উপরে ব্যথা হবে, মাথা ব্যথা হবে। অ্যাথময়েড সাইনাসে যদি সংক্রমণ ঘটে 2 চোখের মাঝামাঝি জায়গায় এবং পিছনে ব্যথা হবে, মাথা ব্যথা হবে। স্ফেনয়েডাল সাইনাসে যদি প্রদাহ ঘটে সেক্ষেত্রে চোখের পেছনে এবং মাথার চূড়ায় ব্যথা হবে, সেখানে চাপ অনুভূত হবে। আমরা সাইনোসাইটিসের যদি আমরা প্রকারভেদ করি, আমরা 2 ধরনের সাইনোসাইটিস আমরা দেখি। একটা অ্যাকুইট সাইনোসাইটিস যেটার স্থায়িত্বকাল 4 থেকে 8 সপ্তাহ, আরেকটা হলো ক্রনিক সাইনোসাইটিস যেটার স্থায়িত্বকাল হলো 8 সপ্তাহ বা সেটার চেয়ে বেশি। এখন কারা কারা সাইনোসাইটিসের শিকার, কাদের মধ্যে সাইনোসাইটিস হওয়ার প্রবণতা আমরা বেশি দেখব? বিশেষ করে যদি কারো ঠান্ডা লেগে অ্যালার্জির কারণে নাকের মিউকাস মেমব্রেন গুলো ফুলে যায় এবং নাকের যে নালী আছে, ডাক্ট আছে, এগুলো যদি বন্ধ হয়ে যায়, শুরু হয়ে যায়, এবং যাদের নাজাল পলিপ থাকে নাকের মধ্যে, যাদের মাংসপিণ্ড বেড়ে যায়, উচ্চতা সংক্রান্ত বিভিন্ন চেঞ্জের সময় কিন্তু অনেকে আক্রান্ত হতে পারে। অনেকে বিমান যাত্রা যখন করে, বিমানে যখন উঠে, বা পানিতে যদি কেউ ডুব দিয়ে থাকে দীর্ঘক্ষণ, সেক্ষেত্রে কিন্তু এই সাইনোসাইটিস হওয়ার একটা চান্স থাকে। আমাদের সাইনাসের ভিতরে বিভিন্ন সিলিয়া থাকে, এগুলো মিউকাস বের করে দিতে সাহায্য করে। অর্থাৎ নাকের মধ্যে যদি কোনো কিছু মানে তরল পদার্থ বা কিছু যদি জমে, সেখানে লোমের মতো কিছু জিনিস আছে, এগুলো করে কি ওই তরল পদার্থগুলো সাইনাস থেকে বাইরে বের করে দেয়, অনেকটা ঝাড়ুর মতো আর কি। এখন কোনো কারণে যদি সিলিয়াগুলো যদি নড়াচড়া করতে না পারে, সঞ্চালনে যদি অক্ষম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি সাইনাসে আক্রান্ত হতে পারে। এবং অ্যাডেনয়েড যেটা বললাম, এডেনয়েডের অবস্থান দেখিয়েছিলাম নাসাগলবিল বাল জিহ্বার পেছনে অবস্থিত যে লসিকা গ্রন্থিটা আছে, এটা যদি বড় হয়ে যায়, অ্যাডেনয়েড যদি বড় হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু টনসিল হওয়ার একটা চান্স থাকে। ধূমপান করলে, ধূমপায়ীর আশেপাশে থাকলেও সাইনোসাইটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপর অ্যালার্জিক হে ফিভার, হে ফিভারটা হচ্ছে মূলত বসন্তকালে অনেকের হবে, দেখবেন আশেপাশে প্রচুর ফুল ফুটবে, ফুলের ঘ্রাণ কিন্তু সহ্য করতে পারবে না, ফুলের ঘ্রাণে, ফুলের রেণুর কারণে কিন্তু অনেকের শ্বাসকষ্ট হবে। তো অ্যালার্জিক হে ফিভার বলা হচ্ছে এটাকে। সিস্টিক ফাইব্রোসিস যদি থাকে কারো, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম কম হয়, বিশেষ করে এইচআইভি তে যদি সংক্রমিত হয়, এবং যারা কেমোথেরাপি নিচ্ছেন ক্যান্সার পেশেন্টদের কিন্তু এই সাইনোসাইটিস হওয়ার একটা চান্স থাকে। অথবা এমন কোনো ওষুধ পেশেন্ট দীর্ঘদিন সেবন করছেন, যে ওষুধ সেবন করার কারণে ওই ব্যক্তির মধ্যে এমন একটা অবস্থার সৃষ্টি হয়, এটা হলো মানে কি বলে এটাকে, মানে ড্রাগ কর্তৃক সৃষ্ট একটা অবস্থা। এই অবস্থায় ওই ব্যক্তি সাইনোসাইটিসে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনায় মানে সাইনোসাইটিসে আক্রান্ত হয়ে থাকেন। আর বাচ্চাদের ক্ষেত্রে অ্যালার্জিক প্রবণতা যদি থাকে, স্কুল বা ডে কেয়ারে অনেক বাচ্চা দেখবেন অন্য অন্য বাচ্চার কাছ থেকে সংক্রমিত হয়। বাচ্চারা দেখবেন খুব মানে জোরে জোরে কান্নাকাটি করে, এবং যারা হেলান দিয়ে পানি পান করে, কোনো জায়গায় বসে হেলান দিয়ে পানি পান করা যাবে না। গতকাল একটা বই পড়লাম, আমাদের প্রিয় নবী, ওখানে ওনার অনেকগুলো প্রিয় মানে আচরণগত অনেকগুলো বিষয় ওখানে উল্লেখ আছে। ওখানে একটা বিষয় উল্লেখ ছিল যে উনি কখনো হেলান দিয়ে পানি পান করতে নিষেধ করতেন সবাইকে।
তো এখানে আজকে একটা বিষয় জানলাম যে হেলান দিয়ে পানি পান করলে এটা সাইনাসের ইনফ্লামেশনে বা সাইনোসাইটিসের মানে তৈরি করার মতো একটা অবস্থা সে ক্রিয়েট করে। এবং ধোঁয়াশা মানে ধোঁয়াযুক্ত, সেটা ইটভাটা হইতে পারে, রান্নার ধোঁয়া হইতে পারে, বা যানবাহনের ধোঁয়া হইতে পারে, এই ধরনের পরিবেশে যারা থাকবে তাদেরও সাইনোসাইটিস হতে পারে। তাহলে আমরা কারণগুলো এক নজরে দেখে নিই। ঠান্ডা লাগা, অ্যালার্জিক রাইনাইটিস, যেটাতে নাক দিয়ে ক্রমাগত পানি পড়তে থাকবে, নাকের পলিপাস, অ্যালার্জি, ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন, এছাড়াও নাকের ড্রেনেজ ডাক্টে কোনো সমস্যা থাকলে গঠনগত বিকৃতিও অনেক ক্ষেত্রে সাইনাসের সমস্যার জন্ম দেয়। কয়েকটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও হতে পারে এই সমস্যা। আমরা এবার সিমটম এবং সাইনগুলো একটু দেখে নিব। সাইনোসাইটিস রোগের কারণে প্রচন্ড মাথা ব্যথা হবে। সকালে মাথা ব্যথা কম থাকবে, দুপুরের দিকে ব্যথার তীব্রতাটা বেড়ে যাবে, আবার বিকেলের দিকে কমে যাবে। অর্থাৎ দিনের মাঝামাঝি সময়ে, অনেকটা আর্সেনিকের মতো আর কি, দিনের মাঝামাঝি সময়ে এদের ব্যথাটা বাড়বে। মাথা নড়াচড়া করলে, হাঁটলে, মাথা নিচু করলে ব্যথার তীব্রতাটা আরো বেড়ে যাবে। জ্বর জ্বর ভাব থাকবে, কোনো কিছুতেই ভালো লাগবে না, অল্পতেই পেশেন্ট ক্লান্ত হয়ে যাবে। নাক বন্ধ থাকবে, পরীক্ষা করলে নাকের ভিতরে অনেকের পুঁজও পাওয়া যেতে পারে। সাইনাসের এক্সরে আছে, সে এক্সরে যদি করাই আমরা পেশেন্টকে, আমরা দেখব সাইনাসের মধ্যে একটা ঘোলাটে ভাব আমরা দেখতে পাই। তাহলে অ্যাকিউট সাইনোসাইটিসের লক্ষণগুলো যদি আমরা দেখি, আমরা দেখব যে পেশেন্টের নিঃশ্বাসে দুর্গন্ধ থাকবে বা ঘ্রাণ শক্তিহীনতা থাকবে, কাশি থাকবে, বিশেষ করে কাশিটা রাতের বেলা বেড়ে যাবে। প্রচন্ড ক্লান্তি এবং অবসন্নতা থাকবে পেশেন্টের, জ্বর থাকবে, মাথা ব্যথা থাকবে, চোখের পেছনে প্রচন্ড ব্যথা থাকবে, দাঁত ব্যথা থাকবে, নাক বন্ধ হয়ে যাবে, ফোঁটা ফোঁটা পানি পড়বে, গলা ভেঙে যাবে। আর ক্রনিক সাইনোসাইটিসের লক্ষণগুলো যদি আমরা দেখি, অনেকটা অ্যাকিউট সাইনোসাইটিসের মতোই লক্ষণ, তবে এই লক্ষণের তীব্রতা অ্যাকুইটের মতো খুব সিভিয়ার না হলেও, কিছুটা কম থাকলেও 12 সপ্তাহের বেশি সময় ধরে লক্ষণগুলো চলতে থাকবে। এখন ডিসপোজিং ফ্যাক্টরস অফ অ্যাকুইট সাইনোসাইটিসের ক্ষেত্রে আমরা যেটা দেখি, নাজাল অবস্ট্রাকশন, নাক যদি বন্ধ থাকে, এফবি, এরপর হলো এনলার্জ এডিনয়েড, এরপর হলো লো জেনারেল হেলথ, চিলিং, ফ্যাটিক। এগুলো হলো অ্যাকুইট সাইনোসাইটিসের ডিসপোজিং ফ্যাক্টরস। শিশুদের ক্ষেত্রে সাইনোসাইটিসের যে লক্ষণগুলো আমরা দেখি, ঠান্ডা লাগার সমস্যা সেরে ওঠার মুহূর্তের দিকে আবারও খারাপের দিকে মন নাই, মানে বাচ্চাটা সুস্থ হয়ে যাচ্ছিল, আবার আগের মতো হয়ে যাবে। অন্তত 3 দিন ধরে জ্বর থাকবে, সঙ্গে নাক দিয়ে কালো কালো কিছু পদার্থ ক্ষরিত হবে। 10 দিন ধরে উন্নতির লক্ষণ ছাড়াই নাক দিয়ে তরল পদার্থ ক্ষরণ হবে। এ সময় কাশির সমস্যা থাকতেও পারে, নাও থাকতে পারে। কমপ্লিকেশনগুলো কি হবে? সাইনাসগুলো কোথায় থাকে? চোখ এবং ব্রেনের পাশে থাকে। আমরা ছবিটা আরেকটু দেখি। সাইনাসগুলো আপনারা দেখেন চোখ এবং ব্রেনের পাশে। এখন এই সাইনাসগুলো যেহেতু চোখ এবং আমাদের ব্রেনের পাশে থাকে, সেহেতু কখনো যদি সাইনাসে যদি ইনফেকশন হয়, সেটা কিন্তু আমাদের ব্রেনেও চলে যেতে পারে, চোখেও চলে আসতে পারে। দেখেন আমাদের চোখ এবং ব্রেন দুইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে আমাদের দুইটা ইম্পর্টেন্ট অর্গান কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা কিন্তু খুবই ভয়াবহ একটা ব্যাপার যে সাইনোসাইটিসের কারণে চোখ এবং ব্রেনও কি হতে পারে? ক্ষতিগ্রস্ত হতে পারে। অরবিটাল সেলুলাইটিস, চোখের সমস্যা হতে পারে এবং অ্যাবসেস বা চোখের ভিতরে ইনফেকশন তৈরি হয়ে যেতে পারে। মেনিনজাইটিস বা ব্রেনের পর্দার প্রদাহ, 80 থেকে 90% মানুষ মারা যায় মেনিনজাইটিস হলে। মস্তিষ্কের পর্দায় যদি প্রদাহ ঘটে, আপনারা যদি সরকারি মেডিকেল কলেজগুলোতে যান, হসপিটালগুলোতে, সেখানে দেখবেন আউটডোরে অনেক সময় ওয়ার্ডগুলোতে লেখা থাকে দরজার পাশে যে মেনিনজাইটিসের পেশেন্ট কয়টা ছিল, কয়টা বেঁচে ফিরে গেছে, কয়জন মারা গেছে। ওখানে দেখবেন প্রায় 80 থেকে 90% মৃত্যু হার মেনিনজাইটিসের ক্ষেত্রে। তাহলে এই কপালের দিকে যে সাইনাসগুলো আছে, ফ্রন্টাল সাইনাসগুলোতে যদি প্রদাহ ঘটে, সেগুলো কিন্তু ব্রেনে প্রদাহটা চলে যেতে পারে। ব্রেনে চলে গেলে মেনিনজাইটিস যদি দেখা দেয়, সেটা ভয়াবহ একটা অবস্থা তৈরি করতে পারে। এক্সট্রাডুরাল এবং সাবডুরাল অ্যাবসেস হতে পারে, অস্টিওমাইলাইটিস, মাথার অস্থির প্রদাহ হতে পারে, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হতে পারে। তাহলে এটা বললাম যে সাইনাস যদি যেহেতু নাসিকা গহ্বর ঘিরে অবস্থান করে না, এটা চোখ এবং মস্তিষ্কের মতো সংবেদনশীল অঙ্গের
সংলগ্ন হওয়ায় জীবাণু সংক্রমণ শুধু সাইনাসে সীমাবদ্ধ না থেকে রক্ত দ্বারা বাহিত হয়ে চোখ এবং মস্তিষ্কে পৌঁছালে মারাত্মক জটিলতা সৃষ্টি হয়। মস্তিষ্কে সংক্রমণের ফলে মাথা ব্যথা, দৃষ্টিহীনতা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে। চোখে সংক্রমণের ফলে পেরিঅরবিটাল ও অরবিটাল সেলুলাইটিস সহ আরো অনেক জটিলতা দেখা দিতে পারে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে কি সাইনোসাইটিসের কারণে চোখের ভিতরে ইনফেকশন হয়ে চোখটি নষ্ট করে দিতে পারে। আবার মাথায় যদি ইনফেকশনটা হয়ে যায়, মেনিনজাইটিস হয়ে ব্রেন অ্যাক্সেসের মতো মারাত্মক জটিল সমস্যার সৃষ্টি করতে পারে। সতর্কতা কি? কোনোভাবে ঠান্ডা যেন না লাগে সেটি আমাদের মাথায় রাখতে হবে। প্রয়োজনীয় গরম জামা কাপড় পরতে হবে। শীতকালে ধুলাবালি থেকে বাঁচার জন্য প্রয়োজনে মাস্ক পরা, মহিলারা হিজাব পরতে পারে, নেকাব পরতে পারে। যেভাবে আপনারা সেফ রাখতে পারেন নিজেদেরকে, সেভাবে আপনাদেরকে সেফ রাখতে হবে। আমরা এবার ইনভেস্টিগেশন বা কিছু ল্যাব টেস্ট দিয়ে আমরা দেখার চেষ্টা করব সাইনোসাইটিসের অবস্থা। ব্লাড টেস্ট করে আমরা বোঝার চেষ্টা করতে পারি। বুকের এক্সরে আমরা দিতে পারি, এক্সরে, পিএনএস, ওএম, নাজাল এন্ডোস্কোপি করা যেতে পারে, মিউকাস কালচার করা লাগতে পারে। প্রতিকার কি? স্বেচ্ছা সতর্কতা অবলম্বন করতে হবে। সাইনাসের জমাট বেঁধে অবস্থিত তরলকে বিগলিত করে সাইনাসকে চাপমুক্ত স্বাভাবিক রাখতে বেশ কিছু পদক্ষেপ আমরা নিতে পারি। যেমন আমরা গরম পানিতে ভিজিয়ে চিপড়ে একখণ্ড কাপড় প্রত্যেক দিন বারবার মুখমণ্ডলে চেপে ধরতে পারি। মিউকাস তরল করতে প্রচুর পানি পান করতে পারি। আমাদের ব্রায়োনিয়াও কিন্তু মিউকাস তরল করে, এবং আঠালো মিউকাসকে কিন্তু ক্যালিবাইক্রম, দড়ির মতো মিউকাস হয়ে যায়, শক্ত হয়ে যায়। ক্যালিবাইক্রম দিলেও কিন্তু মিউকাস অনেকটা লুজ হয়ে যায়। আমাদের অ্যান্টিমটার্ট কিন্তু মিউকাসকে লুজ করে। আমাদের অনেক মেডিসিন আছে। আমাদের সাইলেশিয়া কিন্তু মিউকাসগুলোকে পাতলা করে বের করে দেয়। অনেক মেডিসিন আছে আমাদের, আমরা মেডিসিনগুলো আমরা দিব। প্রতিদিন 2 থেকে 4 বার নাক দিয়ে বাষ্প টেনে নেওয়া, দিনে কয়েকবার নাজাল স্যালাইন স্প্রে করা। সবার ক্ষেত্রে কিন্তু এগুলো ইফেক্টিভ নাও হতে পারে। ব্যক্তির স্বতন্ত্রতা ভেদে সবাই কিন্তু বাষ্প টানলে যে ভালো হবে, অনেকের কিন্তু অবনতি ঘটতে পারে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যদি অবনতি ঘটে সেক্ষেত্রে পেশেন্টকে ওই কাজটা করতে আমাদের বারণ করে দিতে হবে। আর্দ্রতা প্রতিরোধক ব্যবহার করা, যন্ত্রের সাহায্যে নাকের ভিতরে সবেগে পানি প্রবাহিত করে সাইনাস পরিষ্কার রাখা, বন্ধ নাক খোলার জন্য নাজাল স্প্রে ব্যবহারে সতর্ক থাকা। প্রথম দিকে নাজাল স্প্রে ভালো কাজ করলেও 3 থেকে 5 দিন এক নাগাড়ে ব্যবহার করলে অবস্থা আরো খারাপ হতে পারে। নাক বন্ধ অবস্থায় উড়োজাহাজে না চড়াই ভালো, এবং মাথা নিচু করে শরীর বাঁকানো অনুচিত। আচ্ছা, এবার আমরা কিভাবে এটা প্রতিরোধ করতে পারি? এগুলো গেল সতর্কতা। এবং প্রতিরোধের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলমূল আমরা খেতে পারি। প্রত্যেক বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কথা বলেছে আমাদের, এটা কনভেনশনাল পদ্ধতিতে। আমরা বলতে পারি পেশেন্টকে কনস্টিটিউশনাল বা অ্যান্টিমাইজমেটিক ট্রিটমেন্টের কথা আমরা বলতে পারি। পেশেন্টকে চাপমুক্ত থাকার পরামর্শ দিতে পারি। কারোর সঙ্গে যখন আমরা করমর্দন করব, হ্যান্ডশেক করব, হাত ধুয়ে ফেলতে পারি, কারণ হাতের মাধ্যমে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু ছড়ায়। ধোঁয়া এবং দূষণ এড়িয়ে চলতে হবে। শরীর যেন পানি শূন্য না হয়ে পড়ে সে কারণে প্রচুর তরল জাতীয় পানি আমাদের পান করতে হবে। শ্বাসনালীর যে কোনো সংক্রমণে সতর্ক থাকতে হবে। আর অ্যালার্জি দ্রুত এবং সঠিক চিকিৎসা করাতে হবে। এবং নাক এবং সাইনাসটা ভেজা রাখার চেষ্টা করতে হবে। এগুলো ড্রাইনেস চলে আসে। ওই যে ব্রাইনিয়াতে আমরা যেমন পড়েছি অ্যালুমিনিয়াতে, মিউকাস মেমব্রেনের শুষ্কতা, মিউকাস মেমব্রেন যদি শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সাইনোসাইটিস হওয়ার চান্স খুব বেড়ে যায়। খুব সহজে সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। আমরা এটা ট্রিটমেন্টটা একটু দেখবো। ট্রিটমেন্ট পার্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সাইনোসাইটিস কোন পর্যায়ের আছে, সেটা অ্যাকুইট না ক্রনিক, এগুলো দেখেই কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। এবং অপারেশন ছাড়াই কিন্তু অধিকাংশ সাইনোসাইটিসের ট্রিটমেন্ট আমরা করতে পারবো। পেশেন্টের অবস্থা যখন খুব খারাপ হবে, সেটাকে আমরা বলি অ্যাকুইট সাইনোসাইটিস। ওষুধ দিয়ে আমরা ট্রিটমেন্ট করব। নাক বন্ধ খোলার জন্য অনেকে নাজাল ড্রপ অ্যাসপিরেটর ব্যবহার করে। যদি ওষুধপত্রে এই রোগ না সারে তখন সাইনাস ওয়াশ করা লাগতে পারে, বা বড় ধরনের অনেক সময় অপারেশন লাগলেও লাগতে পারে। আমরা রুব্রিকগুলো একটু দেখে নিই। আমরা যদি সিনথেসিস রেপার্টরিতে সাইনোসাইটিস লিখে যদি আমরা সার্চ করি, আমরা এই রুব্রিক্সগুলো আমরা পাবো। আমরা নোজ সাইনোসাইটিস এই রুব্রিক্সে একটু ঢুকলে আমরা ক্রস রেফারেন্সে পাবো জেনারেল ইনফ্লামেশন সাইনাস অফ। এখানেও ধরেন অনেক মেডিসিন হবে, 100 হবে মনে হয়। এখানে অনেকগুলো মেডিসিন। এখানে সাইলেশিয়া ফার্স্ট গ্রেডের মেডিসিন এখানে। আচ্ছা, সাইনোসাইটিস কমপ্লেইন অফ, এখানে ফার্স্ট গ্রেডের মেডিসিন নাই। এখানে অ্যাসাফিটিডা, হাইড্রাস্টিস, ক্যালিআয়োড, মানে এরকম 4-5টা ওষুধ দেওয়া হয়েছে সেকেন্ড গ্রেডে। আমরা ক্যালিবাইক্রম ব্যবহার করতে পারি ক্রনিক সাইনোসাইটিসের ক্ষেত্রে। এবং এটাতে মিউকাস মেমব্রেনগুলো আক্রান্ত হয়, আমাদের যে শ্লেষ্মিক ঝিল্লিগুলো আক্রান্ত হয়, আমাদের রেসপিরেটরি সিস্টেম আক্রান্ত হয়। এগুলোতে প্রদাহ থাকে দড়ির মতো, বলা হচ্ছে রোপি অ্যান্ড স্ট্রিঞ্জিন ক্যারেক্টার, মানে দড়ির মতো, এবং হচ্ছে যে অনেকটা আঠালো মোটা ধরনের ডিসচার্জ থাকে। আঠালোটা মিউকাস গুলা হলো
পুরু এবং হলো ইউলিশ অথবা গ্রিনিশ, অর্থাৎ হলদে ভাব অথবা সবুজা ভাব থাকে। এবং সকালের দিকে এদের রোগ লক্ষণগুলা, এদের অবনতি ঘটে বা বেড়ে যায় এবং এদের নাকগুলো বন্ধ হয়ে যায়, শ্বাস নেওয়াটা কষ্টকর হয়ে যায় এবং নাকের মধ্যে একটা পচা গন্ধ পায়। নাক কিন্তু অনেক সময় পচে যায়, নাকের সেপ্টামও কিন্তু অনেক সময় পচন তৈরি হয়। তাহলে এই ধরনের একটা অবস্থা, আমরা এই ধরনের সিচুয়েশনে ক্যালি বাইক্রোমের কথা আমরা ভাবতে পারি। হাইড্রাস্ট্রিসও বেশ ভালো একটা মেডিসিন। এখানেও দড়ির মতো মানে পুরু আঠালো স্রাব থাকে, এখানেও হলদে স্রাব থাকতে পারে এবং নাক থেকে একটা পচা গন্ধ বেরোতে পারে এবং নাক বন্ধ হয়ে থাকার কারণে এরা বারবার নাক ঝাপতে পারে। সাইলেশিয়াও বেশ ভালো একটা মেডিসিন। সাইলেশিয়া বিশেষ করে শীতকাতর পেশেন্ট যাদের প্রচুর ঘাম হয় এবং এরা এতই বেশি শীতকাতর হয়, এরা ঠান্ডার প্রভাবে বারবার এদের এই সাইনাসে একটা ইনফেকশন আমরা দেখি, ইনফ্লামেশন হয় সাইনাসে এবং এদের স্রাবগুলাও হলুদ সবুজ এই ধরনের হয়। পার্সিটিলার ক্ষেত্রেও আমরা কাছাকাছি লক্ষণ দেখি, ড্রাইনেস দেখি আমরা। এবং হচ্ছে এরা গরম সহ্য করতে পারে না, গরম কাতর পেশেন্ট হয়, অল্পতেই এরা কান্না করে, ছিচকাতনের স্বভাবের হয়। ইউলিশ গ্রিন কালারের এদের স্রাবগুলো আমরা দেখি। এরা খোলা বাতাসে গেলে ভালো বোধ করে এবং বদ্ধ কোনো রুমে যখন আসে এদের অবস্থার অবনতি ঘটে এবং এরা পিপাসাহীন থাকে এবং খুব কম পানি পান করে। তাহলে এই ধরনের বৈশিষ্ট্য যদি থাকে, আমরা পালসেটিলার কথা আমরা ভাবতে পারি। হিপারসালফ আমরা ব্যবহার করতে পারি, খুব ভালো মেডিসিন। পেশেন্ট তো খুবই সেন্সিটিভ থাকে শারীরিক এবং মানসিক ভাবে, এদের নাক দিয়ে পানি পড়তে থাকে, রানিং নোজ থাকে, নাকগুলো বন্ধ হয়ে যায় এবং এরা প্রচন্ড রকমের শীতকাতর হয়। ঠান্ডায় এদের যাবতীয় লক্ষণ বেড়ে যায় এবং অল্পতেই এরা অল্প একটু ঠান্ডা বাতাস লাগলে এদের অবস্থা খুব কাহিল হয়ে যায়। ক্রনিক সাইনাসাইটিসে এই ধরনের সিচুয়েশনে আমরা হিপারসালফ ব্যবহার করতে পারি। যারা এতক্ষণ ধরে আলোচনাটা শুনলেন, সবাইকে হোমিও স্টাডির পক্ষ থেকে আবার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।